আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বগুড়া লাইফের বিশেষ আয়োজন জানতেও চাই জানাতেও চাই, যা নিয়মিত দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বগুড়া জেলা আওয়ামী লীগের অন্যতম এবং সর্বকনিষ্ঠ সদস্য রুমানা আজিজ রিঙ্কি। আর এই মানুষটির সঙ্গে আমি স্মরণ আপনাদের সামনে হাজির হয়েছি নানা জানা অজানা প্রশ্ন নিয়ে। আমি সরাসরি চলে যাব আজকের অতিথির কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার প্রথম জানার ইচ্ছা সেটি হচ্ছে আপনি রাজনীতিতে আসলেন কিভাবে, রাজনীতি শুরুটা আসলে কিভাবে, কেন আসলেন রাজনীতিতে? আচ্ছা, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। রাজনীতিতে আসার কেন আসলাম এটা আসলে আমি নিজেও জানি না। আর রাজনীতিতে আসার পেছনের কারণ হিসেবে আমি উল্লেখ করব একটি কারণ, সেটি হলো যে আমার বাবা বগুড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে সবসময় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, তাদের পরিবার, এসব কিছু নিয়ে বাসার পরিবেশটাই থাকতো অন্যরকম, আচ্ছা, আলোচনার মধ্যেই থাকতো। আর আমার ছোটবেলাটাই এরকম হয়েছে, আমরা দু ভাই বোন রূপকথার গল্পগুলো আমাদের জানার সুযোগ হয়নি। যখনই বাবা কাছে নিত আমাদেরকে, দু ভাই বোনকে, তখনই দেখা যেত কি আমরা মুক্তিযুদ্ধের গল্পগুলোই শুনছি, বাবার কাছ থেকে প্রতিনিয়ত জেনেছি। ইভেন আমি আরেকটা কারণ উল্লেখ করব যে আমি বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলাম। তৃতীয় শ্রেণীতে যখন ভর্তি পরীক্ষা হয় তখন আমাদের একটা প্রশ্ন, সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন ছিল, জাতির জনক কে? ওই যে আমি ছোটবেলায় জেনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি কখনোই ওইখানে জিয়াউর রহমানের নামটা উল্লেখ করতে পারতাম না, কিন্তু আমি যখন ভর্তি পরীক্ষা দিব সেই সময়টা ভুল ইতিহাসকে তুলে ধরা হয়েছে ওই প্রজন্মের কাছে। আচ্ছা, যেটা আমরা জানি সবাই যে বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি করার জন্য আজ পর্যন্ত, এখন পর্যন্ত যে ষড়যন্ত্রগুলো চলছে তার মুখোমুখি আমি হয়েছিলাম তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষায়, সেই ছোটবেলায়। হ্যাঁ, তো আমরা ভর্তি কোচিংয়ে দেখতাম শিক্ষক আমাদেরকে বলতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক নয়। একবার আমার মনে আছে আমি বাড়ি গিয়ে খুব কান্নাকাটি করেছি যে বাবা, ওরা তো মিথ্যা কথা বলে, মিথ্যা কেন বলছে? তো আমার মনে হয় যে এই যে এই বিষয়গুলো, বাড়ির পরিবেশ, মানে রাজনৈতিক একটা পরিবেশে বড় হয়ে উঠলে না, তারা সম্ভবত আর মানে নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না যে রাজনীতিতে তারা কেন এসেছে। শুধুমাত্র এটা তারাই ফিল করতে পারবে যারা রাজনৈতিক পরিবেশে বড় হয়েছে, যাদের বাড়ির পরিবেশটাই ছিল রাজনৈতিক। অবশ্যই। এরপরে দেখা গেল আমার বড় ভাই যখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলো বিরোধী দলের সময়, তো তখন বাবাকে দেখতাম ভাইয়া যখনই বাড়ি ফিরতো ছুটিতে, বিশ্ববিদ্যালয় থেকে যখন ছুটি দিত, ভাইয়ার বাবা রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করত। আমি শুনতাম। একবার বাবাকে বললাম যে বাবা, আমিও যখন ভার্সিটিতে যাব তখন আমিও রাজনীতি করব। তো আমার বাবা বলেছিল যে বিশ্ববিদ্যালয় জীবনে হলে থেকে যদি ছাত্র রাজনীতি না করে তাহলে নাকি ছাত্র জীবনটাই বৃথা হয়ে যায়। তো এইসব কিছু মিলায়ে আমার কাছে মনে হয় যে এই চিন্তা ভাবনাগুলো, এই কথাগুলোই আমার ভেতরে কাজ করেছে। সেইখান থেকেই হয়তো রাজনীতিতে আসা। ছাত্র রাজনীতি দিয়ে শুরু করলাম, জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলাম, বগুড়ার কলেজ ইউনিটগুলোতে গিয়েছি, যেমন মহিলা কলেজ, আজিজুল হক কলেজ, শাহ সুলতান কলেজ।
এছাড়া আমি প্রত্যেকটা উপজেলাতেও চেষ্টা করেছি মেয়েদেরকে ছাত্র রাজনীতির মাধ্যমেই বগুড়ার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার একটা সুযোগ তৈরি করতে। বগুড়ার মতো জায়গায় আসলে মেয়েদের অংশগ্রহণ করাটা অনেকে কল্পনাই করতে পারে না, যে বগুড়ার মতো জায়গায় মেয়েরা রাজনীতি করবে, তাও আবার আওয়ামী রাজনীতি। তো ধীরে ধীরে দেখা গেল যে আমি যতটা না সক্রিয় হব ভেবেছিলাম তার থেকে 3 গুণ বেশি সক্রিয় হয়ে গেলাম রাজনীতিতে। আমার কথা, আমি যে কাজটা করব, যেটা আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে করছি, সংগঠনের প্রতি ভালো লাগা ভালোবাসা থেকে করছি, আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তো আমার কাছে যেটা একটা প্রশ্নবোধক বিষয় হয়ে দাঁড়ালো যে আমি একটা জায়গা পেলাম, আমি যদি এই জায়গায় থেকে সংগঠনের জন্য কিছু না করতে পারি তাহলে তো এই জায়গার আমি সঠিক ব্যবহারটা করতে পারলাম না। এভাবে কাজ করতে করতে আসলে কখন যে রাজনীতিতে সক্রিয় হয়ে গেলাম আমি নিজেও জানি না। না, আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে প্রথম রাজনীতিতে আসলেন কবে? আমাদের কেন্দ্রীয় যে অফিসটাতে প্রথম আওয়ামী অফিসে আসলেন কবে, বা প্রথম আপনার রাজনীতিতে পদার্পণ করলেন কবে? আমি প্রথম রাজনীতিতে পদার্পণ করলাম আপনার ছাত্রলীগের ছাত্র রাজনীতির মাধ্যমে। আচ্ছা, ছাত্রলীগ থেকে আমার রাজনীতিটা শুরু। প্রথম পার্টি অফিসে এসেছি আমার মার সাথে। তো এটা অনেক আগের কথা, আমি খুব ছোট তখন, হয়তো আমার বয়স 6 থেকে 7 হবে। আমার মার সাথে এসেছি। আর এছাড়া আমাদের দলীয় কার্যালয়ের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, তো বাবার ওখানে প্রায় আসা হতো, যেহেতু স্কুলটাও আমার কাছে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এমনও হতো যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাবার সাথে দেখা করে যেতাম। আচ্ছা। কিংবা স্কুলে যাওয়ার আগে হয়তো বা কোচিং ছিল, কোচিং থেকে স্কুল যাব, বাবার সাথে আরেকবার দেখা করে যাই। তো দেখতাম বিভিন্ন সময় মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। অনেকের আছে, আমি আজকে নাম বলবো না, যাদের বক্তব্য আমার সেই অনেক আগে থেকেই পছন্দ। তাহলে আপনি আসলে পারিবারিকভাবে আপনাকে রাজনীতিবিদ ধরে নেওয়া যেতে পারে, কারণ আপনি ছোট থেকে আসলে পরিবার থেকেই। রাজনীতিবিদ না, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি সবসময় নিজেকে কর্মী মনে করি। আচ্ছা। রাজনীতিবিদ এটা আসলে অনেক বড় একটা কথা, বড় একটা শব্দ। এটা আসলে এখনো আমার সাথে যায় না, প্রতিনিয়ত শিখছি। এটি আপনার রাজনীতির প্রতি সম্মান ছাড়া কিছুই না। যাই হোক, আমি জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিই নারী। তবুও একজন নারী হিসেবে আপনি যখন একটি মফস্বল টাউনে বা মফস্বল শহরে রাজনীতিতে সবসময় যোগদান করছেন, রাজনীতির প্ল্যাটফর্মগুলোতে সবসময় আছেন, এই যে নারী হিসেবে রাজনীতিতে আসাতে আপনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন সেটা কি একটু আমাদেরকে বলবেন? আসলে বাধা তো সব কাজেই থাকে। আমরা মেয়েরা যে কোনো সেক্টরে কাজ করতে যাই না কেন, সেখানে বাধা থাকবেই। রাজনীতিতেও ছিল টুকিটাকি, আমি সেসবকে কখনো গুরুত্ব দেইনি, কারণ আমি যখন কাজ করব তখন আসলে আমার ডানে বামে কে কি বলছে কিংবা পেছন থেকে কে টেনে ধরছে এসব কিছু খেয়াল করা যাবে না। আমাকে আমার কাজের গতিতেই আগাতে হবে। আমি এসব কখনো ধরিনি। বাধা ছিল না যে তা না। যেমন প্রথম দিকে পারিবারিক একটা বাধার সম্মুখীন হতে হয়েছে, সামাজিক একটা বিষয় ছিল। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তারা ভাবতো যে মানে আমি এত মেধাবী একটা স্টুডেন্ট, আমি হয়তো চাইলে বিসিএস ক্যাডার হইতে পারবো কিংবা অন্য কিছু, হঠাৎ আমি রাজনীতিতে কেন গেলাম, কিংবা মেয়ে হয়ে কেন রাজনীতিতে যাচ্ছে। তাদের দৃষ্টিভঙ্গিটা প্রথম দিকে ভিন্ন ছিল। যখন দেখলো যে না আমি কাজ করছি, এমনকি ভালো কিছু করছি, মানুষের উপকার করার চেষ্টা করছি, তখন ধীরে ধীরে তাদের দৃষ্টিভঙ্গিটা বদলানো শুরু করলো। এমনকি যারা প্রথমে ভুল ধরতে শুরু করেছিল তারাই তখন আমার প্রশংসা করা শুরু করলো যে না, ও ভালো কাজ করছে।
আমি একটু আলাদা প্রসঙ্গে যাব রাজনীতি থেকে, সেটা হচ্ছে আপনি রাজনীতির বাইরে আপনার অবসর টাইমে কি করেন? বই পড়ি, পরিবারের সাথে সময় কাটানোটা আমার অনেক পছন্দের। আমি আমার পরিবারের মানুষগুলোকে অনেক ভালোবাসি, চেষ্টা করি যেটুকু সময় পাবো তাদের সাথেই কাটানোর। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অবসর পেলেই আমার বেড়াতে খুব ভালো লাগে। দেখা যাচ্ছে যে পরিবারের মানুষদের সাথেই আমরা হঠাৎ করে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করে ফেলি, আচমকা, আগে থেকে পূর্ব পরিকল্পিত না। সবাই মিলে হয়তো ঘুরতে বেরোলাম, এভাবেই কাটে আর কি অবসর। আমি যদি আপনাকে বলি আপনার ব্যক্তিগত, আপনার নিজের 3টা ভালো দিক এবং 3টা খারাপ দিক আমাদেরকে জানাবেন এবং আমাদের মাধ্যমে দর্শকদের জানানোর জন্য। আচ্ছা, ভালো দিক আগে বলবো না খারাপ দিক আগে বলবো? আপনার যেটা ভালো মনে হয়। আচ্ছা, ভালো না, খারাপটাই আগে শুনি। খারাপটা? মানুষের খারাপের প্রতি আকর্ষণ বেশি। আচ্ছা, খারাপ দিক, খারাপ দিক না, আমি কিছুটা জেদি, স্পষ্টবাদী, যার কারণে অনেক সময় মানে সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা, আর আরেকটা মন্দ দিক খুঁজে পাচ্ছি না, মাইনাস করা যায় না? 2টা থাকুক না। 3টা ভালো দিক বলবেন। 3টা ভালো দিক, আমি বিনয়ী, আমি সাহসী। তাহলে কি এটাও মাইনাস করে দিব? হ্যাঁ, শিওর। দর্শক আপনারা ইতিমধ্যে হয়তো জানছেন, জানতেও পারলেন যে আসলে এটা কিন্তু একটা অজানা তথ্য ছিল যে আসলে তার 3টা ভালো দিক এবং 3টা খারাপ দিক। যদিও একটা মাইনাস হয়ে গেছে দুটো থেকে। আমাদের একটা অন্যতম প্ল্যাটফর্ম বগুড়া গ্রুপ, যে গ্রুপটিতে আমাদের এর আগে অ্যানাউন্সমেন্ট করা ছিল, আজ আপনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবেন। সেখানে একজন আপনাকে প্রশ্ন করতে বলেছেন যে এই যে তরুণ সমাজ, আমাদের যে তরুণ সমাজগুলো, এই যে তরুণ সমাজকে নিয়ে আপনার কোনো স্বপ্ন কিংবা পরিকল্পনা, সেগুলো কি কি? তরুণ সমাজকে নিয়ে আমার আসলে পরিকল্পনা অনেক আছে, তবে অনেক সময় দেখা যায় যে যতটা চেষ্টা করছি সফল হতে পারছি না। তবে আমি চাই যে তরুণরা নিজ নিজ জায়গা থেকে তারা সেবামূলক কাজের মাঝখানে নিজেকে নিয়োজিত রাখুক, দেশের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হোক, দেশের মানুষের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হোক। এই যে আমরা করোনাকালীন সময়ে দেখেছি বিভিন্ন সংগঠন থেকে তরুণরাই কিন্তু এগিয়ে এসেছে, তারাই কিন্তু রাস্তায় নেমেছে সবার প্রথম স্বেচ্ছাসেবী হিসেবে। এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর ওদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধু পাঠ্য বইয়ে ডুবে থাকলে হবে না, ওদের সাংস্কৃতিক চর্চার মাঝে থাকতে হবে, খেলাধুলার মাঝখানে থাকতে হবে, সেবামূলক কাজের মধ্যে থাকতে হবে, এভাবেই নিজেকে তৈরি করে নিতে হবে। আমার মনে হয় আপনার প্রশ্নটি আপনি পেয়ে গেছেন এবং আপনার মাধ্যমে অনেক তরুণ প্রজন্ম সবাই জানতে পারলো। আমি এ পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি, করোনাকালীন সময় একটা অনেক বড় প্যান্ডেমিক সিচুয়েশনের মাঝে আছি আমরা, এই করোনাকালীন সময়ে আপনি সাধারণ মানুষের জন্য কি কি করেছেন? এটা কি বলা খুব জরুরি? কারণ আমি আসলে কোনো কিছু করলে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ যতটুকু করি আসলে নিজের আবেগ থেকে করি, নিজের বিবেক থেকে করি। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন, উত্তর তো আমাকে দিতেই হবে। তা অবশ্যই। আসলে আমি বিশ্বাস করি শো অফ বলতে কিছু নেই, শো অফ থেকে যদি ভালো কিছু হয়, আপনার এই কথাগুলো শুনে যদি অন্য আরেকজন তার ভিতরে স্পৃহা জাগে যে মানুষের জন্য কিছু করতে হবে, কেননা আমরা অনেকটাই জানি। আমি জেনেও আপনাকে প্রশ্ন করলাম শুধুমাত্র দর্শকদের জানানোর উদ্দেশ্যে যে কি কি করেছেন আপনি, তার ছোট্ট করে যদি কিছু কিছু বলতেন। আমি প্রথমেই আমার গ্রামের কিছু দরিদ্র মানুষগুলোকে বাছাই করেছি
যারা দিনমজুর ছিল, কারণ অনেকে ছিল যে শহরে এসে কাজ করত, এছাড়া রাজমিস্ত্রি বলেন কিংবা ভ্যান চালক ছিল, অন্যান্য কাজ করত, একদম গৃহবন্দী হয়ে গিয়েছিল। তো আমি আগে তাদের তালিকাটা করলাম, করার পরে তাদের কাছে সর্বপ্রথম আমি খাদ্য সামগ্রী পাঠিয়েছি। এরপর আমার শহরে তাদেরকেও চেষ্টা করেছি, আমার ছোট ভাই বোনরা কিছু আছে যারা সংগঠনের সাথে জড়িত, ওদেরকে বলেছি ওদের চেনা জানা যারা আছে তাদের বিষয়ে আমাকে অবগত করার জন্য। আর এছাড়া আপনার আরেকটা কথা উল্লেখ করতে চাই আমি, যেটা হচ্ছে যে আমাদের সমাজে তৃতীয় লিঙ্গকে সবসময় অবহেলা করা হয়। আমরা সবাই জানি যে ওরা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করেই টাকাটা নেয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই করোনাকালীন সময়ে হয়তোবা ওরা কারো কাছে চাইতেও যেতে পারছে না, রাস্তায় নামতে পারছে না, কিন্তু ওদেরও তো পেট আছে, ক্ষুধার জ্বালা আছে। আমি চেষ্টা করেছি বগুড়ার তৃতীয় লিঙ্গের কিছু সংগঠন আছে তাদের মাঝে খাদ্য সামগ্রী এবং সহযোগিতা পৌঁছানো। এছাড়া আমার দলের মাঝে কিছু নেতাকর্মী ছিল, তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তাদের মাধ্যমে কিছু খাদ্য সামগ্রী পৌঁছিয়েছি। মানে আমার সাধ্য আর সাধ্যের মধ্যে যতটুকু সামঞ্জস্য রেখে সহযোগিতা করা সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি। আমি চাই আপনার মতো সবাই আসে, মানুষের পাশে দাঁড়াক, মানুষের সেবা করুক, এবং এই যে তৃতীয় লিঙ্গ এদের পাশে দাঁড়ানোটা আমার চোখে অনেক সুন্দর লেগেছে এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। দর্শক, আমি এই মুহূর্তে আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ পর্যায়ে এসে আমি আপনাকে একটি শহরকেন্দ্রিক একটি কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি। আমি জানি বিষয়টা আপনি জানেন কি জানেন না আমি আসলে তাও জানি না, তবুও আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। আপনি বোধহয় জানেন যে আমাদের বগুড়া জেলাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিডি ক্লিন নামক একটি সংগঠন, একটি অরাজনৈতিক সংগঠন, এই বিডি ক্লিন নামক অরাজনৈতিক সংগঠন সবসময় কাজ করে যাচ্ছে শহরটাকে পরিষ্কার রাখার জন্য এবং মানুষের কাছে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এটিকে আপনি কিভাবে দেখেন? এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আমি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে বিডি ক্লিনের বেশ কয়েকটি ইভেন্ট দেখেছি। এখানে স্বেচ্ছাসেবী হিসেবে দেখেছি অনেকেই নিজ থেকে ইভেন্টগুলোতে যোগ দিয়েছে। আমার আসলে সৌভাগ্য হয়নি, তবে ইচ্ছা আছে আগামীতে যদি সময় সুযোগ হয়ে ওঠে বিডি ক্লিনের সাথে যে কোনো একটি ইভেন্টে আমি যোগদান করব। আসলে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আর এই পরিচ্ছন্নতার কাজের জন্য বিডি ক্লিন এমন একটি প্ল্যাটফর্ম যেটা আসলে আমাদের সমাজকে বদলে দেওয়ার একটি মূল মন্ত্র আমি মনে করি। যারা কাজ করছে বিডি ক্লিনের সাথে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনাদের এমন উদ্যোগ সত্যি অনেক মহতী একটি উদ্যোগ। আগামীতে আমিও আপনাদের সাথে কাজ করব যদি আর কি সুযোগ হয়। শেষ পর্যায়ে আপনার কাছে বগুড়া লাইভ সম্পর্কে এবং বগুড়া লাইভের দর্শকদের সম্পর্কে দুটি কথা জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে আবারও। বগুড়া লাইভের দর্শকদেরকে বলবো, বগুড়া লাইভ অনেক ভালো কাজ করছে। বগুড়া লাইভের প্রতিনিধিরা যারা আছেন অনেক সেবামূলক কাজের সাথে তারা জড়িত। বিভিন্ন সময় তাদের বিভিন্ন উদ্যোগে আমি তাদের সাথে অংশগ্রহণ করেছিলাম। আর দর্শকদেরকে বলবো, বগুড়া লাইভের জন্য আপনারা সব সময় উৎসুক হয়ে থেকেছেন যে নতুন কিছু আসছে কিংবা নতুন কি আসবে, কারণ বগুড়া লাইভ সবসময়ই নতুন কিছু উপহার দিয়েছে আপনাদেরকে। অবশ্যই আপনারা বগুড়া লাইভের পাশে থাকবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন,
এবার একটু ব্যক্তিগত প্রশ্নে যাব। বিয়ে তো করেছেন অবশ্যই, সেটা সবাই জানে, এবং রাজনীতির পাশাপাশি আপনি সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। চেষ্টা করে যাচ্ছি। তবে আপনাকে প্রথম প্রপোজটা কে করেছিল এবং প্রথম প্রপোজাল সেই টাইমটা আমাদেরকে একটু জানাবেন। আচ্ছা, প্রথম প্রপোজ সেই করেছিল, তো আমি কিছু সময় নিয়েছিলাম, আর সময়টা থাক, সবকিছু জেনে গেলে সব জানা হয়ে যাবে, কিছু অন্তত থাকুক। দর্শক, হাসতে হাসতে আমি আপনাদের কাছে বলছি আজ বিদায় নিচ্ছি এবং বলে যাচ্ছি খুব শীঘ্রই আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো অতিথি নিয়ে, অন্য অনেক জানা অজানা প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।